আচ্ছা, এই যে এত এত সংখ্যা আমাদের চারপাশে, এদের মধ্যে কি কোনো নিয়ম আছে নাকি সবই এলোমেলো? আসলে কিন্তু আছে। সংখ্যারও একটা নিজস্ব গোপন ভাষা আছে, আর সেই ভাষার মূল ভিত্তিটাই হলো প্যাটার্ন বা ধারা। তো চলুন, আজ আমরা সংখ্যার এমনই দুটো দারুণ মজার প্যাটার্ন নিয়ে কথা বলবো, যা আমাদের চারপাশের জগৎটাকে একদম নতুনভাবে চিনতে সাহায্য করবে। তো চলুন শুরু করা যাক একটা প্রশ্ন দিয়ে। স্ক্রিনে যে দুটো ছবি দেখা যাচ্ছে, এদের মধ্যে মিলটা কোথায় বলতে পারেন? দেখে মনে হতে পারে আলে এ তো দুটো একদমই আলাদা জিনিস, কিন্তু বিশ্বাস করুন, এদের পেছনে একটা দারুণ মিল কিন্তু লুকিয়ে আছে। একদিকে দেখুন কিছু জ্যামিতিক আকৃতি, আর অন্যদিকে একটা সংখ্যার পিরামিড। হ্যাঁ, দেখতে বিলকুলই আলাদা, কিন্তু এরা দুজনেই একটা সাধারণ গাণিতিক নিয়ম মেনে চলে। এই নিয়মটাকেই আমরা বলি সিকোয়েন্স বা ধারা। মানে খুব সহজ কিন্তু খুবই শক্তিশালী একটা নিয়ম এদেরকে চালাচ্ছে। বেশ, তাহলে চলুন প্রথম প্যাটার্নটা একটু কাছ থেকে দেখা যাক। এটাকে বলা যেতে পারে একটা স্থির, একেবারে প্রেডিক্টেবল যাত্রা, মানে যেখানে আমরা জানি পরের ধাপটা ঠিক কি হতে চলেছে। এটারই গালভরা নাম হল সমান্তর ধারা বা অ্যারিথমেটিক সিকোয়েন্স। নামটা কঠিন শোনালেও ব্যাপারটা খুবই সোজা। সোজা কথায়, এখানে প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যা থেকে একটা নির্দিষ্ট দূরত্বে থাকে। মানে প্রতিবার একই সংখ্যা শুধু যোগ হতে থাকে, ব্যাস এটুকুই। এই যেমন এই উদাহরণটা দেখুন, 2, তারপর 5, তারপর 8, 11, 14। কি হচ্ছে এখানে? 2-এর সাথে 3 যোগ করলে হয় 5, আবার 5-এর সাথে 3 যোগ করলে 8, 8-এর সাথে 3 যোগ করলে 11। প্যাটার্নটা একদম পরিষ্কার, তাই না? এই যে প্রতিবার +3 করা হচ্ছে, এটাই কিন্তু এই ধারার আসল হিরো। গণিতের ভাষায় একে বলে সাধারণ অন্তর বা কমন ডিফারেন্স। সোজা কথায়, এটা হলো সেই ম্যাজিক সংখ্যাটা যেটা ধ্রুবকের মতো পুরো প্যাটার্নটাকে এক ধাপ করে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছে। আর মজার ব্যাপার হলো, এই আইডিয়াটা শুধু খাতা কলমের সংখ্যার মধ্যে আটকে নেই। এই যে দেশলাই কাঠি দিয়ে বানানো প্যাটার্নটা দেখুন, প্রথমটায় আছে 4টা কাঠি, পরেরটায় 7টা, তারপরেরটায় 10টা। এখানে কি হচ্ছে? আরে, এখানেও তো প্রতি ধাপে 3টা করে কাঠি বাড়ছে, মানে এটারও সাধারণ অন্তর হলো 3। দারুণ না ব্যাপারটা? আচ্ছা, সমান্তর ধারার এই শান্ত ধীরস্থির পথ তো দেখলাম। এবার চলুন এমন এক প্যাটার্নের সাথে পরিচিত হই, যেটা মোটেই এমন শান্তশিষ্ট নয়। এর বৃদ্ধিটা বেশ নাটকীয়, বলতে পারেন প্রায় বিস্ফোরক। এর নাম হলো গুণোত্তর ধারা বা জিওমেট্রিক সিকোয়েন্স। আর এখানেই আসল টুইস্ট। এখানে মূল চালিকা শক্তিটা কিন্তু যোগ না, এখানে খেলাটা হয় গুণ দিয়ে। মানে প্রত্যেকটা সংখ্যা তার আগের সংখ্যার সাথে একটা নির্দিষ্ট সংখ্যা গুণ করে করে তৈরি হয়। স্ক্রিনের এই উদাহরণটার দিকে একবার তাকানো যাক। 3, তারপর 6, 12, 24, 48। কি হচ্ছে এখানে? 3কে 2 দিয়ে গুণ করলে হয় 6, 6কে 2 দিয়ে গুণ করলে 12, 12কে 2 দিয়ে গুণ করলে 24, আর এভাবেই চলছে। বৃদ্ধিটা খেয়াল করেছেন? কি দ্রুত সংখ্যাগুলো লাফিয়ে লাফিয়ে বাড়ছে। আর এই যে প্রতিবার গুণ 2 করা হচ্ছে, একে বলা হয় সাধারণ অনুপাত বা কমন রেশিও। এটাই হলো এই ধারার আসল পাওয়ার, বা বলতে পারেন রকেট ফুয়েল, যেটা এই বৃদ্ধিটাকে সাধারণ থেকে একেবারে অসাধারণ একটা পর্যায়ে নিয়ে যায়। বেশ, আমরা দুটো আলাদা ধরনের প্যাটার্ন দেখলাম, একটা শান্ত, অন্যটা বেশ গতিময়। তো চলুন এদের মূল পার্থক্যগুলো আরও পরিষ্কারভাবে বুঝতে এদেরকে এবার সামনাসামনি আনা যাক। একটা তুলনা করলে ব্যাপারটা একদম জলের মতো পরিষ্কার হয়ে যাবে। পার্থক্যটা কিন্তু একেবারে মৌলিক জায়গায়। সমান্তর ধারা মানে অ্যারিথমেটিক সিকোয়েন্স এগোয় যোগের মাধ্যমে, তাই এর বৃদ্ধিটা একদম সরল রৈখিক বা লিনিয়ার। ভাবা যেতে পারে যেন এক এক ধাপ করে মই বেয়ে ওপরে ওঠা হচ্ছে। আর অন্যদিকে গুণোত্তর ধারা মানে জিওমেট্রিক সিকোয়েন্স এগোয় গুণের মাধ্যমে, আর এর ফলেই এর বৃদ্ধিটা হয় সূচকীয় বা এক্সপোনেনশিয়াল, সোজা কথায় রকেটের গতিতে। গণিতে তো সবকিছুরই একটা ফর্মুলা থাকে, তাই না? এদেরও আছে। দেখুন, দুটো ধারার জন্যই আলাদা সূত্র রয়েছে। দুটোতেই A1 মানে হলো ধারার একদম প্রথম সংখ্যাটা। সমান্তর ধারার ক্ষেত্রে D হলো সেই সাধারণ অন্তর, মানে যে সংখ্যাটা যোগ হচ্ছিল। আর গুণোত্তর ধারার ক্ষেত্রে R হলো সেই সাধারণ অনুপাত, মানে যে সংখ্যাটা দিয়ে গুণ করা হচ্ছিল। আর N দিয়ে বোঝানো হচ্ছে আমরা কত নম্বর পদটা খুঁজে বের করতে চাইছি। এই সহজ সূত্রগুলো দিয়েই কিন্তু যে কোনো ধারার, সে যত বড়ই হোক না কেন, যে কোনো পদ বের করে ফেলা যায়। এখন মনে হতে পারে এইসব তো শুধু বইয়ের কথা, অঙ্কের খাতার জিনিস, কিন্তু একদমই তা নয়। এই দুটো ধারণা আমাদের বাস্তব জীবনে চারপাশে এত জায়গায় কাজে লাগে, যা শুনলে অবাক হতে হয়। চলুন কয়েকটা উদাহরণ দেখি।
যেহেতু সমান্তর ধারা খুব স্থির আর অনুমানযোগ্য, তাই এটা এমন সব জায়গায় কাজে লাগে যেখানে বৃদ্ধিটা নিয়মিত। যেমন ধরুন আর্থিক পরিকল্পনার ক্ষেত্রে কেউ যদি প্রতি মাসে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা ব্যাংকে জমান, তাহলে তার সঞ্চয়টা কিন্তু এই সমান্তর ধারা মেনেই বাড়বে। কিংবা ধরুন কোনো ডেলিভারি রুটের দূরত্ব যদি প্রতিবার নির্দিষ্ট কিলোমিটার করে বাড়ে, সেটার হিসেব কষ্টও এটা কাজে লাগে। আর অন্যদিকে গুণোত্তর ধারার সেই বিস্ফোরক বৃদ্ধিটা কোথায় দেখি আমরা? যেখানে জিনিসপত্র খুব দ্রুত হারে বাড়ে, যেমন বিজ্ঞানে ব্যাকটেরিয়ার সংখ্যা বৃদ্ধি কিংবা কোনো ভাইরাসের সংক্রমণ যেভাবে ছড়িয়ে পড়ে, এগুলো সবই কিন্তু গুণোত্তর ধারার উদাহরণ। এমনকি ব্যাংকের চক্রবৃদ্ধির সুদের হিসাবটাও কিন্তু এই নিয়মে চলে, যার কারণে অল্প বিনিয়োগও সময়ের সাথে সাথে অনেক বড় হয়ে যেতে পারে। তো এত সব আলোচনার পর মূল কথাটা কি দাঁড়ালো? মূল বিষয়টা হলো আমাদের চারপাশে কোনো কিছুর বৃদ্ধি বা পরিবর্তনকে বোঝার জন্য আমরা আসলে দুটো খুব শক্তিশালী টুল বা হাতিয়ার পেয়ে গেলাম। ভয়েচার সোপ্রিজ লার্নিংয়ের এই কথাটা পুরো বিষয়টাকে খুব সুন্দরভাবে এক কথায় বলে দেয়। সমান্তর ধারা আমাদের একটা সরল রৈখিক অগ্রগতির কাঠামো দেয়, আর গুণোত্তর ধারা দেখায় সূচকীয় বৃদ্ধি বা হ্রাস কাকে বলে। মানে যেটা আমরা বলছিলাম, একটা হলো মই বেয়ে ওঠার মতো স্থির বৃদ্ধি, আর অন্যটা রকেটের গতিতে ছুটে চলা। আর এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা। এগুলো শুধু কিছু গাণিতিক সমস্যা নয়, এগুলো আসলে আমাদের চারপাশের জগৎটা কিভাবে বদলে যাচ্ছে, কিভাবে কোনো কিছু বাড়ছে বা কমছে, সেটাকে দেখার এবং বোঝার দুটো মৌলিক উপায়। একটা নতুন চশমার মতো, যা দিয়ে আমরা প্যাটার্নগুলোকে দেখতে পাই। আচ্ছা, আজকের আলোচনা শেষ করার আগে একটা ধাঁধা রেখে যাই। স্ক্রিনের এই ধারাটার দিকে তাকান। 0, 1, 1, 2, 3, 5, 8। একটু ভেবে দেখুন তো, এটা কি সমান্তর ধারা, নাকি গুণোত্তর, নাকি এর পেছনের নিয়মটা একদমই অন্যরকম কিছু? উত্তরটা কিন্তু বেশ মজার। এটা নিয়ে ভাবার জন্যই রেখে গেলাম।